এখন ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান। সেই স্বাধীন প্রতিষ্ঠানে কিছু দুর্বলতা আছে, সফলতা আছে, সেটা তো সেটা নির্ভর করতেছে সেই দেশের জনগণের উপর, সেই দেশের রাজনৈতিক দলের উপর। বা বিরোধী দল বলছে বা সরকারি দল বলছে কোন কথায় দুর্বলতা, কোন কথায় সফলতা, আমরা সেগুলি দূরের থেকে বলতে পারতাম। তারা তখন সেগুলি আমাদের জনগণ হিসাবে আমাদের কথাগুলি অ্যাকনলেজ করতো। প্রতিশীল বা মুক্তিযুদ্ধের সপক্ষে দল ক্ষমতা আছে, এটা আমাদের অন্তত বিপদ থেকে আমরা ভালো আছি। আমি সেটাই বলতেছি। ওনারা শুধু বিপদ ডাকে আনার চিন্তা করতেছে, সেটা যে কতটা খারাপ। ধন্যবাদ। আমি আসলে আর বেশি কথা বলবো না এখন। আমি ২-৪টা কথা আমার জিল্লুর ভাই এবং হাসনাত আলী ভাইয়ের কথাই বলছি। আর দর্শকরা যে যে কথাগুলো বলছেন ওনাদের মানবিমান এবং ওনাদের যে দৈনন্দিন জীবনের ইস্যুস, এগুলি ওনারা বলতে পারেন। এবং আওয়ামী লীগের লোক দ্বারাও এই সমস্যাগুলো হচ্ছে না যে ঠিক না, কিন্তু সেই জায়গাটুকু আপনি কার কাছে বলবেন? হাসনাত আলীকে ভাইকে আমি একটা জিনিস বলতেছি, আপনি যেটা বলতেছেন যে আমি সবকিছু পয়েন্ট করতেছি বিএনপিকে, আসলে আমি বিএনপিকে পয়েন্ট করতেছি না। আমি পয়েন্ট করতেছি যে গণতান্ত্রিক দেশের যেটা সবচেয়ে বড় নিয়ম, সেটা হলো যে আপনাকে একটা পার্টিসিপেটরি ইলেকশন করতে হবে। সেই ইলেকশনের দায়িত্ব থাকে ইলেকশন কমিশনের উপর বা ইলেকশন সিস্টেমের উপর, যেটা হাসিনা আপা বা জিল্লুর সাহেব বিদেশ থেকে বুঝতেছেন। তখন কিন্তু আমরা দেখি না যে আপনি নিজেও তো বুঝতেছেন। আমি নিজে তো বুঝতেছি, ওনারা ওখানে আছেন, ওখানে কিন্তু মানে আসলে আপনার দেখা ইলেকশন যায় যে আপনি কমিশন বাংলাদেশে বসে, কিন্তু আপনার কথা শুনলে মনে হয় বাংলাদেশে বসে কথা বলছেন। না, ইলেকশন যখন কাছাকাছি আসে তখন কিন্তু আমি যেটুকু ধারণা করি আর কি, যে ২-৩টা লেটার পাই আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ফেডারেলি পাই, প্রভিনশিয়ালি পাই এবং সিটির থেকেও পাই। তারা নির্বাচনে আপনি পার্টিসিপেট করার জন্য মানে ম্যাক্সিমাম এমফেসাইজ করে যে ডোন্ট মিস ইউর ভোট। দে ডোন্ট আস্ক ইউ হু ইউ ভোট, বাট ইউ পুট ইউর ভোট। ইউ হ্যাভ টু গো টু দ্য সেন্টার, you have a right there to give your vote to anybody you like. সেই ক্ষেত্রে বাংলাদেশে এটা ব্যতিক্রম না। ডেমোক্রেসির যে সংজ্ঞা সেটা পৃথিবীর সব দেশেই এক। তো এটা তাদের দায়িত্ব। এখন ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান। সেই স্বাধীন প্রতিষ্ঠানে কিছু দুর্বলতা আছে, সফলতা আছে, সেটা তো সেটা নির্ভর করতেছে সেই দেশের জনগণের উপর, সেই দেশের রাজনৈতিক দলের উপর। আমি যেটা বলার চেষ্টা করতেছি সবসময়, যেটা নিয়ে আই এম ভেরি আফ্রেইড দ্যাট আমার দল হোক, যেই দল হোক, দীর্ঘ সময় ক্ষমতা থাকবে এবং সেই ক্ষমতার অপব্যবহার হবে, সেটা কোনো সুস্থ এবং সবল নাগরিক চায় না। আমিও চাই না। কিন্তু আমি একটা শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশ চাইতেছি, যার ক্ষেত্রে আমি, আপনি বা জিল্লুর ভাই যে কথাগুলি এখন বলতেছেন, সেই কথাগুলি আমরা জনগণ হিসেবে বলতে পারি এবং সেগুলো কতগুলি জনগণের কাছে কাউন্টেবল হয় আমি সেটা বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। কিন্তু একজন লোক যখন নির্বাচিত হয়ে জনগণের ভোটে পার্লামেন্টে আসে, কথা বলে, সে কিন্তু ওই এলাকার সমস্ত লোকের রিপ্রেজেন্ট করে। এবং এইভাবেই ৩৫০ জন বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার তারা ওখানে আসি কথা বলে, এবং সেই কথাগুলি এক একটা সময় এক একভাবে পয়েন্ট অফ অর্ডারের ডিসকাশন হতে থাকে, তাতে সারা দেশের জনগণ সেটা অবলোকন করে। আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হলো বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটতেছে গত ২ দশকে, যে নির্বাচনগুলি হচ্ছে, সেই নির্বাচনগুলি যে সত্যিকারই বলিষ্ঠ না, সেই নির্বাচনগুলি যে আপনার মোটামুটি অ্যাকাউন্টেবল না, এবং কতটুকু অ্যাকাউন্টেবল সেটা জনগণও জানে, আন্তর্জাতিক পরিমহলও জানে। আজকে আমি আপনি এখানে বসে অনেক কথাই বলতেছি, আমাদের কথাগুলি বলা উচিত ছিল আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেখানে ২০ জন থাকতে পারে, ৫০ জন থাকতে পারে, ১০০ জন থাকতে পারে বিরোধী দলে, কিন্তু সেটা যে কতটা শক্তিশালী ভূমিকা রাখে। একটু আগে যে ছেলেটা বলল যে ব্যারিস্টার সাইদুল হক সুমন, সে একা যে কথাগুলি বলতেছে, সেই কথাগুলির সাথে যদি অন্যদের একটা সাপোর্টিং থাকতো, বিরোধী দলের বা অন্য এমপিদের, তাহলে সেটা আমার আপনার বৈশা আজকে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে, বা ডলার মূল্য বাড়তেছে অথবা ডলার মূল্য কমতেছে, ক্ষমতা বাড়তেছে, ক্ষমতা বাড়তেছে না, এটা কিন্তু তাদের বলার কথা। আমরা কিন্তু ক্রিটিক হইতাম যে কথাগুলি হচ্ছে পার্লামেন্ট ভবনে, বা বিরোধী দল বলছে বা সরকারি দল বলছে, কোন কথা দুর্বলতা, কোন কথা সবলতা, আমরা সেগুলি দূরের থেকে বলতে পারতাম। তারা তখন সেগুলি আমাদের জনগণ হিসাবে আমাদের কথাগুলি অ্যাকনলেজ করতো। কিন্তু আমি আপনি কথা বলি, সেই কথাগুলির ইকো খুব বেশি দূরে যাবে এটা আমি মনে করি না। আমরা শুধু বলতেছি এই কারণে
যে আপনার গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, আমিও সুদৃঢ় গণতন্ত্রের জন্য কথা বলতেছি। সেই সুদৃঢ় গণতন্ত্রের জন্য যারা বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক দল গঠন করে বা রাজনৈতিক দল করতেছেন বা করার চেষ্টা করতেছেন বা ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছেন, তাদের বিষয়গুলি যতক্ষণ পর্যন্ত আপনার সঠিক না হবে, তারা যতক্ষণ পর্যন্ত জনগণকে সম্পৃক্ত না করতে পারবে, তাতে জনগণের যে অংশটা আপনাদের সাথে আছে বা আওয়ামী লীগের সাথে সব লোকেরাই বঞ্চিত হচ্ছে। সেই সুদৃঢ় গণতন্ত্রের জন্য দায় দায়িত্ব কিন্তু আপনারাও কম বহন করেন না বা করার চেষ্টা করতেছেন না, সেটা আমি মনে করি না বলেই আমি এই কথাগুলি বলছি। আমি আসলে একটা সার্বজনীন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাকে কত অনুষ্ঠানেও বলছি যে আমি ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানগুলির কথা আমি অতটা বলতে পারবো না, আর আমি বলার অপেক্ষাও রাখে না, কারণ আমি তো জানি না এই প্রতিষ্ঠানগুলি কিভাবে কি কাজ করছে। কারণ সেগুলি বলতে পারবে যেই ইনস্টিটিউশনগুলি যেই মন্ত্রীর আন্ডারে আছে বা যেই এমপির করতলা আছে, তাদেরকে জি। আপনারা কঠিনভাবে প্রশ্ন করতে পারেন। সেই প্রশ্নের উত্তরটা তারা পার্লামেন্টে দিলে আপনার আমার যে কথাগুলো হচ্ছে এগুলো অনেক সহজ হয়ে যেত। সেই জন্য আমি বলতেছি যে আমি বিএনপিকে শুধু বলতেছি না, বাংলাদেশের অতীতেও দেখেছি অনেক দল, এখনো সর্বসাকুল্যে শেষ করেন মোর ভাইয়া, দেন আমার 100 দল শেষ আছে। করেন। তাদের সবারই দায়িত্ব বহন করে। তারা দলগুলি কেন করে? তারা তো জনস্বার্থে করে। তারা তো একটা আদর্শ ভিত্তিক করে। সে আদর্শটাকে তারা যতক্ষণ পর্যন্ত জনগণের কাছে না নিয়ে যাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা ক্ষমতাও যাইতে পারবে না এবং ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছে না। তারা শুধু রাজপথে তাদের কিছু বক্তব্য নিয়ে কথা বলতেছে, যাতে জনগণ সম্পৃক্ত হচ্ছে না। আর ব্যারিস্টার যেভাবে বলতেছেন আপনি, আমরা তো সে কথাই বলে আসতেছি যে তৃতীয় পক্ষ আমরা ক্ষমতা আসবে এটা তো আমরা চাই না। আমরা আপনারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যখন জনসম্পৃক্ততা করতে পারবেন, অটোমেটিক্যালি জনগণ আপনাদেরকে রায় দেবে। এখন কৌশলগতভাবে আপনারা কিভাবে এগুচ্ছেন আওয়ামী লীগের সাথে বা আরো যারা ক্ষমতা স্বতন্ত্র ক্ষমতা চাইতেছে বা পার্লামেন্ট নির্বাচিত হয়েছে, আপনারা কেন পারতেছেন না? আপনারা যদি পারতেন বা করতেন, সেটা অনেকটা ভালো হতো। শুধুমাত্র এক দলকে একটা গোষ্ঠীকে দোষাদোষী করে এটার তো সমাধান হচ্ছে না। এটার তো রাজনৈতিক সমাধান আপনাকে চাইতে হবে। আপনি যদি মনে করেন তৃতীয় ডোর দিয়ে কেউ ঢুকবে, ক্ষমতাচ্যুত হবে বর্তমান সরকার, শেষ আসলে আসলে আমি তাতে শেষ বক্তব্য তাতে শেষ আপনার কি বক্তব্য হবে? ১ মিনিট। জনগণের কি হবে? আমরা তো হুম। ঠিকই আছি। তাতে এই দেশের জনগণ বঞ্চিত হবে, ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সর্বসাকুল্যে তাদের দৈনন্দিন জীবন যে কষ্টকর হচ্ছে সেটা কষ্ট বাড়তে থাকবে। আজকে ব্যুরোক্রেটরা বা রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতারা বা বিএনপি শীর্ষস্থানীয় নেতারা বা জিল্লুর ভাইরা আমরা সবাই তো ভালো আছি। কিন্তু যাদের কথা আমরা চিন্তা করি তাদের হয়ে আমরা কেউ কিন্তু কথা বলতেছি না। বললে একটা আপনি সমাধানের তো দিকে বলেছেন তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। না, ক্রয় ক্ষমতা বেড়েছে। অবশ্যই পৃথিবী যেভাবে এবং আপনার আপনি বলছেন যে যেই ক্রয় ক্ষমতা সরকার আছে এখন কঠিন, সেই সেই ক্ষেত্রে সরকার ভালো বাংলাদেশও কঠিন। সরকার, কিন্তু মানে কিছুটা মুক্তিযুদ্ধের ক্রয় পক্ষে ক্ষমতা না শক্তি। বাড়লে এত টাকা পাচার হচ্ছে, এত কিছু হচ্ছে, নিশ্চয়ই আমদানি রপ্তানি একটা পর্যায়ে গিয়ে পৌঁছছে না, বাংলাদেশে। আপনি বলছেন যে আপনি জনগণের কথা চিন্তা করার কেউ নাই। আবার আপনিও বলছেন যে এই সরকার হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই সরকারের অনেক মানে অবদান আছে। না, আমি সবকিছুই এটা বলছেন। আপনাকে একটু আগে যে কথাটা বললেন যে বাংলাদেশের মানুষ ডলারের দাম যেভাবে বাড়তেছে, সেইভাবে হুম। বাংলাদেশের মানুষের যে নাভিশ্বাস হবে সেটা আপনারা বলতেছেন, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনাকে আমি সত্য কথা বলি, আমি তো এখানে অনেকদিন থাকি। যখন থেকে থাকি তখন এখানে বাংলাদেশ থেকে 10% লোকও বেড়াইতেও আসতো না ভিজিটর হিসাবে এবং কোনো ছাত্র আসতো না। কিন্তু এই গত ১ দশকে বাংলাদেশ থেকে যে পরিমাণ ছাত্র এ দেশে আসতেছে এবং বিপুল পরিমাণ যে শিক্ষক, শিক্ষার্থী তারা আসতেছে, ভর্তি হইতেছে, লেখাপড়া করতেছে, এই ডলারগুলি কিন্তু বাংলাদেশ থেকে আসতেছে। এটা যদি ক্রয় ক্ষমতার বাইরে থাকতো, তাহলে এই পরিমাণ কারা স্টুডেন্ট যাচ্ছে? এখানে আসতে কারা পারত না। যাচ্ছে? জনগণ মানে তিনি জনগণ আমার যাচ্ছে? আমার আমি সেই কারণে নাকি মনে করতেছি আমরা? এবং দেশ থেকে যত লোকই যায় বা আসে, আপনি যখন জিজ্ঞাসা করি তারা বলে দেশ তো খুব ভালো চলতেছে, ইট ওয়াজ বিউটিফুল, রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, মানুষের জীবনযাত্রা অনেক উন্নত। আমি আসলে এই মেসেজ গুলোই দেখি এবং শুনি, তাতে আমি হতবাক হয়েছি। যখন হতবাক টক হয়ে শোতে যায়। বসি তখন দেখি সবাই এটা নেগেটিভ কথা বলে, কিন্তু যার সাথে যখন পার্সোনালি কথা বলি, এভরিবডি সেজ এভরিথিং ইজ ওয়ান্ডারফুল, এভরিথিং গোয়িং ভেরি ওয়েল, নাথিং রং দেয়ার। এবং কোনো মানুষ না খেয়ে থাকে না, কোনো মানুষ স্কুলে যাবে না সেটা চিন্তা করে না, কোনো মানুষ বিদেশ বেড়াতে যাবে না এটা মানুষের ভাবনার মধ্যে নাই। তাতে আমার মনে হচ্ছে যে দেশ যেটুকু চলার কথা হতো সেটা চলতেছে না, তো অনেকটা ভালো আছে। বিভিন্ন সময় জি, স্বৈর শাসক থেকে এবং অগণতান্ত্রিক দলগুলি যখন ক্ষমতা চাপে বসছিল তার থেকে ভালো আছে, আমি সেটাই অনেক মনে ধন্যবাদ। করতেছি। এবং অসংখ্য একটা ধন্যবাদ। প্রগতিশীল বা মুক্তিযুদ্ধের সপক্ষে দল
ক্ষমতা আছে, এটা আমাদের অন্তত বিপদ থেকে আমরা ভালো আছি। আমি সেটাই বিপদ বলতেছি। থেকে ওনারা ভালো শুধু আছে। বিপদ ডাকে আনার চিন্তা করতেছে, সেটা যে কতটা খারাপ, এটা ৮০ দশকে আমি লেখাপড়া করছি। আমি স্বৈরশাসনের মধ্য দিয়ে ৮ বছর পার করছি। ৪ মিলন বছরের ভাই, I একটা have a পর্যায়ে শেষ bad করতে হবে। এখন আপনি যদি memory. কন্টিনিউয়াস বলতে থাকেন। আমার ব্যাড মেমোরি, হাসিনা আপা, আমার ব্যাড মেমোরি। I was a student of university 80-81 and I supposed to finish 84, then I finished 88 and আমি জানি এটা যে কতটা ক্ষতির দিক আছে, এবং দেশ ওখান থেকে বাইরে হওয়ার পরে there was nothing and as for job or whatever it is I have to get out from home. তো এখন মিলন আমি যে ব্যাড মেমোরি নিয়ে ঘোরাঘুরি করতেছি। হাসিনা আপা, মিলন ভাইকে একটু বলি, আপনি যে কথা বলছেন তখন খারাপ সময় ছিল, তারপরও সেই সময়টি প্রত্যেকটি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টানে বসে চা খাওয়ার সৌভাগ্য হইতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই মতিহারের সবুজ চত্বরের সবাই একতাবদ্ধভাবে মিছিল, মিটিং, সমাবেশ করার সৌভাগ্য তারা ভোগ করেছে। আমিও আপনি যে ঘটনার কথা বলছেন সেই ঘটনার মধ্যে দিয়ে আমাদেরও ছাত্র জীবন গেছে। কিন্তু আপনি যে দেশ নিয়ে গর্ব করছেন, সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এখন শুধুমাত্র আপনার দলের ছাত্র সংগঠন ছাড়া কোন ছাত্র সংগঠনের একটু শব্দটি করার মতো সক্ষমতা, মানে কি হলো যে অধিকার বা স্বাধীনতাটুকু নেই। এটাকে যদি আপনি ভালো বলেন তাহলে আমার আর কিছু বলার না নেই। না, আমি এটাকে ভালো বলতেছি না, আমি আপনি বলতেছি তো তাই বলছেন, আপনি তো সেটাই তো বলছেন। আমি তো আমরা মুক্তিযুদ্ধের আচ্ছা, অনেক ধন্যবাদ মিলন ভাই। মিলন ভাই, অনেক ধন্যবাদ। হয় না। হাসনাত ভাই, অসংখ্য ধন্যবাদ। মিলন ভাই।